প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? 2020 সালের আজকে শেষ দিনে বাংলা ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মহি মোহাম্মদ। অবশ্য তোমরা সবাই জানো যে আসলে আমি মহি মোহাম্মদ নই, মহসিন কলেজে আমি মোহাম্মদ মহিউদ্দিন। তারপরেও যেহেতু আমি পরিচিতি বেশি, আমার মহি মোহাম্মদ দিয়ে নামটি চলেই আসলো মুখে। তো 2020 আসলে 2020 নয়, 2020 বয়রসিকার মূর্ধন্য ষ 20 আমার কাছে মনে হয়েছে, আমার কাছে তাই 2020কে ভোলা যাবে না কখনো। হাজারো সালের মধ্যে 2020 মনের ভেতরে ক্ষত হয়ে জেগে থাকবে। আমি জানি না, তোমাদের হয়তো 2020 তোমাদের কাছে অনেক বেশি সুখকর হতে পারে, কারো কারোর জন্য সুখকর, কিন্তু আমার জন্য খুব বেদনাতুর বছর। কারণ এই বছরে আমি আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, সবচাইতে কাছের মানুষ, সবচাইতে আপনজন আমার বাবাকে হারিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এই 2020কে আজকে বিদায় জানানোর জন্য মনে মনে প্রস্তুত হয়ে আছি। আমরা 2020কে বিদায় জানাবো। নতুন আরেকটি বছর আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে। নতুন বছরটি যেন আমাদের জন্য, সবার জন্য যেন সুখকর হয়ে ওঠে, সবার জন্য যেন সুস্থির হয়ে ওঠে, এই স্বপ্ন আমরা দেখতেই পারি। আমরা স্বপ্নকাতর মানুষ। আজকে তোমাদেরকে আমি একটি কবিতা পড়াবো। বিগত কয়েকটি ক্লাসে আমি তোমাদেরকে গল্প পড়িয়েছি, কবিতাও পড়িয়েছি। তো আজকে আমি তোমাদেরকে আরেকটি কবিতা পড়াবো। কবিতা শিরোনাম তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে, তাহারেই মনে পড়ে লিখেছি আমি। আসলে তাহারেই পরে মনে, তাহারেই পরে মনে, এটা হচ্ছে কবিতা। অনেক সময় আসলে ভুল হয়ে যায়, তাহারেই মনে পড়ে নাকি তাহারেই পরে মনে, একটু উল্টে পাল্টে যায়। তো আমার মনে হয় বারবার করে আমরা একটু কবিতার শিরোনামটি মনে রাখবো, তাহারেই পরে মনে, কবি সুফিয়া কামাল। তো কবিতাটি পড়ানোর আগে আমি বিগত ক্লাসগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমি তোমাদের যে ক্লাসগুলো আমি করেছি, আমি অনেকে দেখেছি তোমরা ওখানে মন্তব্য করেছো। আমি তোমাদের সবগুলো মন্তব্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি এবং আমি দেখেছি, এবং প্রতিটাতে আমি লাইক দিয়েছি। তোমরা যে মন্তব্যগুলো করেছো, অধিকাংশ মন্তব্যের মধ্যে ছিল যে তোমরা অনেক প্রশ্ন করতে চাও। প্রশ্ন হ্যাঁ স্যার, আপনারা জুমে ক্লাস নেন, তারপরে আমরা প্রশ্ন করতে চাই। তারপরে অনেকেই বলছো যে ভালো লাগছে, আবার অনেকে হয়তো ভালো লাগছে না ক্লাস, এই টাইপের। আসলে এই অনলাইনের ক্লাসের ব্যাপারটা তো আমরা হুট করে আমাদের পরিস্থিতির কারণে হয়ে গেছে। আমরা অনলাইনে ক্লাস নিয়ে আসলে অভ্যস্ত নই। আমরা ক্লাসরুমে জাঁকজমকভাবে আমাদের মহসিন কলেজে প্রায় 175-150 জন ছাত্রের মাঝখান থেকে আমরা খুব জাঁকজমকভাবে আমরা ক্লাস নিয়ে অভ্যস্ত। প্রচুর কথা বলা হয় ক্লাসে, অনেকের অনেক প্রশ্ন আমরা উত্তর দিয়ে থাকি। এখন আসলে সেটা সম্ভব হচ্ছে না। এখন জুমের মাধ্যমে ক্লাস নিলে কয়জন জুমে তোমরা সংযুক্ত হতে পারবে? এখন তো সবাই ঘরে বসে আসলে সংযুক্তি চাইবে, অ্যাড হতে চাইবে। এখন আমার মনে হয় জুমের মাধ্যমে অনেকগুলো সমস্যা আছে। শুধু জুমের সমস্যা নয়, এটা প্রতিষ্ঠানগত একটা সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো আসলে এই অনলাইন ক্লাসে এখন আমি তোমাদেরকে বলতে পারছি না। শুধু বলছি যে জুমের মাধ্যমে এই সময় আসলে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে এই সহজ বুদ্ধিটা আসলে আমাদেরকে নিতে হয়েছে, গ্রহণ করতে হয়েছে। তো আরেকটা কথা, তোমরা প্রশ্ন করতে চাইছো, কিন্তু কেউ কোনো মন্তব্যের ঘরে কেউ কিন্তু প্রশ্ন করনি। ক্লাস ভালো লেগেছে এরকম হতে থাকে, কিন্তু কেউ কোনো বিষয় নিয়ে তোমরা ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু করাই যায়। যদি মন্তব্যের ঘরে তোমরা প্রশ্নগুলো করতে, আমি চেষ্টা করতাম যে ওখানে কিছুটা উত্তর আমি দিয়ে দেওয়ার জন্য। আর যদি সেটাও না হয়ে থাকে, তোমার যদি খুব বেশি সমস্যা হয়ে থাকে, আমার মনে হয় তোমাদের হাতে ইতিমধ্যে ওয়েবসাইট থেকে আমাদের ফোন নাম্বারগুলো চলে গেছে, প্রতিটা স্যারের ফোন নাম্বারগুলো আছে, তোমরা ব্যক্তিগতভাবে তো যোগাযোগও করতে পারো।
আমি মনে করি যে ফোন বেশি যদি সমস্যা হয়ে যায়, বোঝার যদি বেশি সমস্যা হয়ে যায়, তোমরা একটু ব্যক্তিগতভাবে ফোনে হাই হ্যালো করো স্যারদের সাথে। আমার মনে হয় হাই হ্যালো করলে তোমার অনেক সমস্যা, অনেক তোমার সমস্যা, কঠিন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তা আমি বলবো যে তোমরা ক্লাসগুলো দেখছো, খুব ভালো কথা, কিন্তু তোমার প্রশ্ন করতে চাও, প্রশ্ন করে ফেলবে, মন্তব্যের ঘরে প্রশ্ন করে ফেলবে, এবং সবগুলো হবে আসলে পাঠ সংশ্লিষ্ট। যদি পাঠ সংশ্লিষ্টের বাইরে স্যার সম্পর্কে কোনো মন্তব্য, তোমার স্যার সম্পর্কে কোনো কিছু জানার থাকে, আগ্রহ থাকে, সেটা তুমি অন্য যে কোনোভাবে আমার মনে হয় তুমি সেটা করতে পারো, এবং সেটা তোমার প্রয়োজন আবশ্যক তুমি মেটাতে পারো, সেটা তোমার বুদ্ধিটা তুমি নিজেই বের করতে পারো। তো আমার মনে হয়েছে তোমরা অনেক অনেক শিক্ষার্থীরা তোমরা ক্লাস দেখছো, তোমাদের ভালো লাগছে জেনে আমারও ভালো লেগেছে। আসলে অনলাইনের মাধ্যমে এভাবে ক্লাস আমরা আসলে আমি খুব বেশি কমফোর্ট ফিল করছি না। আমার মনে হচ্ছে যে আমার সামনে যদি অনেক অনেক নতুন নতুন মুখ থাকতো, আজকে কতদিন নতুন নতুন মুখগুলো দেখি না, হ্যাঁ, নতুন নতুন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হই না, 150 ছাত্র, সে কি কম কথা। আমার কত কত গল্পের কথা মনে পড়ছে, আমার গল্পের ক্লাসগুলো আমি মাঝে মধ্যে গল্পের ক্লাসগুলো ক্লাসরুম থেকে বের করে নিয়ে মহসিন কলেজের পাহাড়ও আমি ক্লাস করেছি, এবং এখানে নিম গাছের তলে, আম গাছের তলে, হ্যাঁ, পাহাড়ের লাইনের সারি দিয়ে, তারপর আমার পর্তুগিজ ভবনে নিয়ে গিয়ে আমি ক্লাস করেছি। আমি আসলে ক্লাসরুমের মধ্যে সবসময় আবদ্ধ থাকি না। হ্যাঁ, শিক্ষার্থীরা যেমনি আমাকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, ভয় পেয়েছে, ভালোবেসেছে, আবার কেউ কেউ দূরেও ঠেলে দিয়েছে, দূরেও থেকেছে, সেটা কোনো ব্যাপার না। তো পড়তে গেলে আসলে এক একটা কৌশল অবলম্বন করতে হয়, সেই কৌশলগুলো আসলে অবলম্বন করা যাচ্ছে না এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো আমি তোমাদেরকে বলতে চাই আরও, যে এই যে তোমরা অবসরটা পাচ্ছ, তোমরা সিলেবাস কমপ্লিট করবে, তোমার সংশ্লিষ্ট বই পুস্তক পড়বে, খুব ভালো কথা, কিন্তু এর বাইরে কোনো বইটি কি তুমি এই দীর্ঘ এই অবকাশ যাপনের সময়টুকুতে তুমি ভিন্ন কোনো বই কি সিলেবাসের বাইরে গিয়ে কি কোনো বই পড়েছো? আমার খুব জানতে ইচ্ছে করে তুমি সিলেবাসের বাইরে গিয়ে কোন বইটি পড়েছো। এবং মন্তব্যের ঘরে তুমি যদি বলো যে স্যার আমি গত মাসে, অর্থাৎ এই 2020-এ আমি সিলেবাস বাইরে গিয়ে আমি এই বইটি আমি পাঠ করেছি, শুধু সেটা তোমার আমাকে জানানোর জন্য নয়, সত্যিই যদি তুমি পাঠ করে থাকো, একটা বই যদি পাঠ করে থাকো, একটা ভালো বই যদি পাঠ করে থাকো, তাহলে তুমি মন্তব্যের ঘরে আমার সাথে কমিউনিকেশন করতে পারো। আমার খুবই জানলে খুশি, আমার আনন্দ লাগে আমার শিক্ষার্থী যদি একটা নতুন একটা বই পড়ে। আমি সবসময় আমার শিক্ষার্থীদেরকে আলোকিত করার জন্য আমি চেষ্টা করেছি, তারা যেন নতুন নতুন বইয়ের দিকে ঝোঁকে, বই সংগ্রহের ব্যাপারে যেন তারা সচেষ্ট হয়, এবং বই পাঠের দিকে যদি তারা মনোযোগী হয়। আমার এই খবরটি পেলে আমার খুব খুব আনন্দ লাগে, প্রচণ্ড আনন্দ লাগে। যেমন এখন আমি তোমাদেরকে একটা নতুন একটা বইয়ের খবর দিতে পারি, আমরা কবিতা পড়বো, তোমরা হয়তো মনে করো স্যার একটা গল্প জুড়ে দিয়েছি, স্যার বোধহয় এভাবে ক্লাসটা শেষ করে দেবে। আসলে তা নয়, আমি কিছুটা সময় নিচ্ছি তোমাদের সাথে একটু গল্প করি, যে একটা নতুন একটা বইয়ের খবর আমি তোমাদেরকে দিতে পারি। বইটা গতকালই আমার হাতে এসছে, বইটার নাম হচ্ছে সেই সব দিন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের 1971 সালের ঘটনাগুলো পরস্পর বর্ণনা করে যাচ্ছে মিলু নামের এক কিশোর। সেই কিশোরের জবানবন্দিতে বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি প্রকাশন, এবং বইটির লেখক হচ্ছেন অঞ্জন নন্দী, আমাদের কলেজের অধ্যক্ষ। তোমরা জেনে খুশি হবে যে এই স্যারের গত বছর একটা উপন্যাস বেরিয়েছিল ছায়ামানবী, ওই উপন্যাসটা বেশ ভালো কাটতি হয়েছে, পাঠকপ্রিয়তা অর্জন করেছে, এবং সেই সব দিন এটিও আমার মনে হয় বেশ ভালো একটি অবস্থানে পৌঁছবে। এবং তোমরা যারা আমাকে দেখছো, হ্যাঁ, আমিও কিন্তু তোমার এই সাহিত্য চর্চার সঙ্গে জড়িত। হ্যাঁ, তোমরা এই যে আমি প্রথমেই যে আমি নামটা বলেছি মহিম মোহাম্মদ, এই নামটা দিয়ে তুমি গুগলে সার্চ দিলে দেখবে যে তুমি অনেকগুলো লিঙ্ক পাবে, লেখার লিঙ্ক পাবে, গল্পের লিঙ্ক পাবে। তোমরা যারা অবসরে বাংলা পড়তে হয়তো মনে করবে যে স্যারের সম্পর্কে একটু জানি না কেন, তোমরা গুগলে সার্চ দিতে পারো, বিভিন্ন লেখার, বিভিন্ন পত্রপত্রিকার গল্পের লিঙ্কগুলো পেতে পারো। হ্যাঁ, দুই একটা গল্প পাঠ করে হয়তো তোমরা তোমাদের মন্তব্যগুলো আমাকে জানাতেও পারো যে স্যার এই গল্পটি পড়েছি, এই গল্পটা আমাদের এমন লেগেছে। তো আমার মনে হয় এই সিলেবাসের বাইরে গিয়ে আমরা যখন একটা কবিতা পড়ব, আমাদের পাঠ্য অন্তর্ভুক্ত আছে,
হ্যাঁ, সিলেবাস রয়েছে, আমরা পড়বো, এই কবিতাগুলো পড়বো আমরা পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আনন্দ নেবার জন্য, নিজেকে জানার জন্য, কবিদেরকে জানার জন্য, কবিদের শ্রেষ্ঠ কীর্তিগুলো জানার জন্য আমাকে সিলেবাসের বাইরে গিয়েও পড়তে হবে। সারাক্ষণ আমি সিলেবাস কমপ্লিট করে রাখবো, কিন্তু বাইরের যে আরও কত ভালো ভালো লেখা রয়েছে, আর কত ভালো ভালো বই যে বিশ্বে রয়েছে, আমার তো মনে হয় একটা জনম দিয়ে কখনোই পৃথিবীর সবচাইতে আলোচিত বইগুলো, ভালো বইগুলো পড়া সম্ভব নয়। একটা মানুষের একটা জনম মানে খুব অল্প সময় ভালো ভালো বইগুলো পড়া সম্ভব না কিছুতেই, এত ভালো ভালো বই পৃথিবীতে লেখা হয়েছে। তো একটা ভালো বই পাঠ করার সঙ্গে সঙ্গে লেখকের সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে লেখক একটা বই সে নির্মাণ করে, লেখে, রচনা করে। কিন্তু একজন পাঠক সে যদি টানা কয়েক ঘন্টা বইটা পড়ে শেষ করে, সেই বইটির কলাকৌশল, সেই বইটির অভিজ্ঞতা এবং লেখকের অভিজ্ঞতা কিন্তু পাঠকের হয়ে যায়। পাঠক কিন্তু কি হয়, পাঠক ঐশ্বর্যবান হয়, পাঠকের সঞ্চয়টা বাড়ে। এভাবে কিন্তু ব্যক্তি সঞ্চয়, মনের ঐশ্বর্য বাড়াতে হয়। মনের সম্পদ যদি না বাড়াও, তাহলে তুমি কিন্তু দিন ভিখারি। এখন তোমরা হয়তো বলতে পারো যে তোমাদের অনেক অর্থ প্রতিপত্তি আছে, বাবার প্রতিপত্তি আছে, অর্থ আছে, আমি তো দিন ভিখারি নই। আমি দিন ভিখারি বলছি যে মানসিকভাবে আমি দিন ভিখারি হয়ে যাই। আমি যদি পাঠ না করি, নতুন নতুন বই যদি আমি না পড়ি, আমার মন খুবই কি থাকবে, একেবারে মানে শূন্য থাকবে, আমার মনের সঞ্চয় শূন্য থাকবে। পাঠ করতে হবে, নিজেকে জানার জন্য হলো পাঠ করতে হবে। এখন আমরা যে পাঠটা করি সেটা আসলে একটা সার্টিফিকেটের জন্য পাঠ করি। হ্যাঁ, মানুষ হবার মতো যদি আমি নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, আমাকে আসলে প্রকৃত পাঠ নিতে হবে। এই যে আমরা প্রকৃতি দেখি, আমরা ভ্রমণ করতে যাই, বাইরে যাই, বিভিন্ন নদীর কাছে যাই, সাগরের কাছে যাই, সৈকতে যাই, হ্যাঁ, আকাশের নিচে থাকি, চাঁদ দেখি, জ্যোৎস্না ভালোবাসি, তাই না? সুন্দর জিনিসের প্রতি আমাদের মানুষের তো একটা সহজাত একটা টান আছে, আকর্ষণ আছে। তো এই যে আকর্ষণগুলো আছে, মানুষ এগুলো থেকে আসলে নেয়। তুমি দেখবে, তোমরা খেয়াল করলে দেখবে যে পূর্ণিমার জ্যোৎস্না আমাদের ভালো লাগে। হ্যাঁ, পূর্ণিমা জ্যোৎস্না আমাদের ভালো লাগে। অমাবস্যায় কি তুমি ঘরের বাইরে যেয়ে অমাবস্যা দেখো? অমাবস্যায় কি চাঁদ দেখা যায়? অমাবস্যার চাঁদ দেখা যায় না। অমাবস্যার অন্ধকারও কেউ পছন্দ করে না। জ্যোৎস্না কিন্তু জ্যোৎস্নার অদ্ভুত একটা রূপ আছে। এই রূপ কিন্তু মানুষের মন ও মগজের উপর একটা প্রভাব বিস্তার করে। মানুষের সাইকোলজিক্যালভাবে, মনস্তাত্ত্বিকভাবে মানুষকে কিন্তু সমৃদ্ধ করে জ্যোৎস্না। হ্যাঁ, এই যে আমরা জোয়ার ভাটা দেখতে যাই, সমুদ্রের কাছে যাই, হ্যাঁ, প্রকৃতির কাছে সান্নিধ্যে যাই, প্রকৃতিও কিন্তু আমাদেরকে কী করে, সমৃদ্ধ করে। তাই প্রকৃতির সঙ্গে মানুষের একটা গভীর একটা সম্পর্ক রয়েছে। প্রকৃতির সঙ্গে যে মানুষের যে গভীর সম্পর্ক, সেই সম্পর্কের কথা আজকে আমরা জানব সুফিয়া কামালের কবিতায়। আমরা সুফিয়া কামালের কবিতাটা তোমরা দেখবে, পড়তে গেলেই তোমরা দেখবে যে এখানে দুজন মানুষের কথোপকথন রয়েছে। আধুনিক কবিতায় এটা আর একটি বিষয় এবং আঙ্গিক, যে সংলাপ দিয়েও কবিতা হয়। কবিতার ভিতরে দর্শন থাকে, কবিতার ভিতরে বার্তা থাকে, যেটাকে আমরা সহজেই বলে ফেলি মেসেজ, হ্যাঁ, SMS, যাই বলি না, কারণ বার্তা থাকে। প্রতিটা কবিতার ভিতরে একটা না একটা বার্তা থাকে। তো এখানে দুজনের সংলাপ, তাহারেই পরে মনে কবিতায় দুজনের সংলাপ, একজন কবি আর একজন কবি ভক্ত। তো সুফিয়া কামাল সেই সময়ে, অর্থাৎ কবির সময়ে, তিনি ছিলেন বাংলা কাব্য সাহিত্যের মহিলা কবিদের মধ্যে অগ্রগণ্য, এবং তিনি জননী সাহসিকা হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেন, এবং নারী আন্দোলনের পথিকৃৎ হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। 1911 খ্রিস্টাব্দে এই মহিলা কবি জন্মগ্রহণ করেছিলেন বরিশালে, এবং তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। তার পিতার নাম ছিল সৈয়দ আব্দুল বারী, তার মায়ের নাম ছিল সাবেরা বেগম। এবং তার যে লেখালেখি, প্রাতিষ্ঠানিক যে শিক্ষার সুযোগ তিনি খুব বেশি পাননি, কিন্তু তারপরও তিনি দেখো তোমরা যে বাংলা কবিতায় সে একটা বিশেষ জায়গা করে নিয়েছেন সুফিয়া কামাল। তিনি তার যে গ্রন্থগুলো, সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, 4টি গ্রন্থের নাম উল্লেখ আছে তোমাদের বইতে। তার মধ্যে একটি গ্রন্থ ব্যতিক্রম, কেয়ার কাটা। সুফিয়া কামালের একমাত্র গল্প গ্রন্থ।
আর 3টি ছিল এখানে, আর যে 3টি আছে এই 3টি হচ্ছে তোমার কবিতা গ্রন্থ, হ্যাঁ, কবিতার বই। কিন্তু এখানে লেখা নাই যে কেয়ার কাটা গল্পের বই। আমি জানি বিধায় আমি তোমাদেরকে এই তথ্যটা জানালাম যে কেয়ার কাটা গল্পের বই। হ্যাঁ, তো আজকে আমরা যে কবিতাটি পড়ব সেই কবিতায় কবির একান্ত মনের ভাব তিনি প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিয়েছেন। মানুষ আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের যার শুরু হয়েছে তার শেষও হবে। মানুষ আমরা জন্ম নিয়েছি, আমাদের মৃত্যু আছে, হয়তো কারো আগে কারো পরে। তো সুফিয়া কামালের স্বামী মরে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে সুফিয়া কামাল বেশ তোমার বিষণ্ণতায় ভুগছিলেন। তার সবচাইতে কাছের মানুষটি যখন চলে গেল তখন তিনি সহজে কাব্য সাধনা আর করতে পারছিলেন না। তো তিনি এই কবিতাটি তখন রচনা করেন তাহারেই পরে মনে। তোমরা কবিতাটি পাঠ করলেই দেখবে যে তিনি এখানে আসলে কবি ভক্ত পাঠকের সঙ্গে তিনি কথোপকথন করছেন যে প্রকৃতি মধ্যে সবচাইতে ঋতুরাজ বসন্ত হচ্ছে মূল্যবান। ঋতুরাজ বসন্তের অন্যরকম একটা আবেদন রয়েছে। ঋতুরাজ বসন্তকে আমরা সবাই বেশি ভালোবাসি, কারণ প্রকৃতির মধ্যে সে বেশ ঐশ্বর্যবান, ফুলে ফলে, নতুন পাতায়, নবীন পাতায়, গাছটাকে মানে চারপাশের প্রকৃতিকে সে সবুজে, ফুলে, ফসলে, পুষ্প অন্যরকম করে সাজিয়ে তোলে। তো ঋতুরাজ বসন্ত আসলে কবিরা একটু মুখর হয়, বসন্তের স্তুতি বাক্য তারা রচনা করে, বসন্তকে স্মরণ করে তারা গান রচনা করে। কিন্তু একজন বিশেষ কবি যখন বসন্ত আসে কোনো গান রচনা করে না, স্তুতি বাক্য রচনা করে না, তখন কবি ভক্ত পাঠকদের মধ্যে কিন্তু জিজ্ঞাসা হয় যে কিরে আমার প্রিয় কবি বসন্ত আসলো কিন্তু তার থেকে কোনো রকমের কোনো লেখা আমরা পাচ্ছি না কেন। আমাদের কিছু পাঠক থাকে আসলে, যেমন আমিও আমাকেও অনেক জবাব দিতে হয়। এই যে এবার তোমার যে করোনাকালীন যে আগামী বইমেলা হচ্ছে, আমাকে অনেক মানে কথা বলতে হয় যে স্যার আপনার কি কোনো বই আসছে, কিংবা যারা আমাকে চেনে না অনেক দূরের পাঠকও হয়তো ফেসবুকে নক করে যে এবার কি আপনার কোনো বই বেরোচ্ছে, আমরা তো কোনো বইয়ের খবর পাচ্ছি না। তো প্রিয় পাঠক যারা কিছু লেখকের মানে একটা পাঠক বর্গ থাকেই, তাদের জিজ্ঞাসা থাকে যে প্রিয় লেখকের কোন বইটি আসছে। যে ধরনের বই পছন্দ করে, হয়তো কেউ রহস্য গল্প পছন্দ করে, হয়তো কেউ সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা পছন্দ করে, কুয়াশা পছন্দ করে, কিংবা অন্য যে কোনো ধরনের থ্রিলার। তারা লেখকের প্রতি দৃষ্টি রাখে যে লেখকের নতুন বইটি কখন বের হচ্ছে। তো যখন কোনো কারণে লেখকের বইটা বের না হয় তখন কিন্তু কবি ভক্তের মধ্যে প্রশ্ন জাগে, পাঠকের মনে প্রশ্ন জাগে যে লেখকের কি হলো, লেখক কেন নতুন রচনা লিখছে না। তো সেরকম একটি বিষয় নিয়ে আজকে আমাদের কবিতার এই বিষয় তাহারেই পরে মনে। আমরা কবিতাটা বিশ্লেষণ করব এবং আমরা সঙ্গে আমরা পড়েও যাব, পাঠ করব। তোমরা যারা ক্লাসটি দেখছো আমার মনে হয় তোমরাও নিজেরাও কবিতাটি পড়বে এবং শব্দ, টিকা, টিপ্পনী যেগুলো আছে সেগুলোকে ভালো করে বিচার বিশ্লেষণ করবে এবং কবিতার বিষয়টি হৃদয়ঙ্গম করবে। আমার কথা হচ্ছে মুখস্থ করার দরকার নেই। বিষয়টাকে তুমি যদি বুঝতে পারো, বিষয়টাকে তুমি নিজের মতো করে তুমি লিখতে পারবে, বিষয়টাকে নিজের মতো করে তুমি বর্ণনা করতে পারবে। আমার মুখস্থবিদ্যা আমার জীবনও আমার হয়নি। আমি কোনোদিন বড় দীর্ঘ কবিতাও আমি মুখস্থ করতে পারিনি। আমার মনে হচ্ছে আমি মুখস্থ করতে গেলে, আমি যখন মুখস্থ লিখতে যাই আমার মনে হয় যে আমার নিজের কবিতা আমি লিখে ফেলতেছি, আমি অন্যের কবিতা ভুলে যাই, অন্যের কবিতা আমি লিখতে ভুলে যাই। আমি 5 লাইন 4 লাইন মুখস্থ করার পরে দেখা যাবে আমি যেগুলো দেখলাম যে ওই বই থেকে কোনো কিছুই লিখিনি, আমি নিজের কবিতা লিখে ফেলেছি। তো এই টাইপের যে বিষয়টিকে তুমি যখন হৃদয়ঙ্গম করতে পারবে, বিষয়টাকে তুমি নিজের মতো করে তুমি যখন নিতে পারবে, তখন এই থেকে যে কোনো প্রশ্ন, যেভাবেই প্রশ্ন হোক না কেন, তুমি কিন্তু আলোচনাটা করতে পারবে। তো আসো আমরা কবিতার মধ্যে ঢুকি, কবিতাটাকে আমরা একটু পড়ি এবং বিশ্লেষণ করি। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবিভক্ত কবিকে প্রশ্ন করছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ফাল্গুন চৈত্র এই 2 মাস বসন্তকাল। তো পৃথিবীতে ফাল্গুন এসছে, তুমি নীরব কেন। বসন্তে বরিয়া মানে হচ্ছে বরণ করে নেওয়া। তুমি কি বসন্তকে বরণ করে নেবে না? তোমার বন্দনা স্তুতি বাক্যে তুমি কি বসন্তকে বরণ করবে না?
কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। কবি যেন কোথায় ডুবেছিল, হঠাৎ করে সে স্নিগ্ধ চোখ দুটো তুলে সে জিজ্ঞেস করলো, দক্ষিণ দুয়ার গেছে খুলি? দক্ষিণের যে দুয়ার, দক্ষিণ থেকে যে বাতাস বয়ে যায়, সে বাতাসটা কি বইছে? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল? বাতাবি নেবুর ফুল ফোটে এ সময়, আমের মুকুল আসে এ সময়। হ্যাঁ, এগুলো কি ফুটেছে, এসেছে? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। আর এই ফুলগুলো যখন ফোটে আর দক্ষিণ থেকে যখন বাতাস বয়ে যায়, তখন এই বাতাস কি করে? এই ফুলের সুবাসগুলো নিয়ে এগিয়ে যায়, চলে। এইগুলো, এই বাতাস কি আকুল হয়েছে এসব ফুলের গন্ধে? এখনো দেখনি তুমি? কবিভক্ত তারপর বলছে আশ্চর্য হয়ে, এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? কবিভক্ত আশ্চর্য হচ্ছে যে কিরে, কবি এরকম হয়ে গেল কেন, এত বিষণ্ণ কেন? হ্যাঁ, তুমি এখনো দেখোনি যে প্রকৃতিতে বসন্ত এসেছে? হ্যাঁ, কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? এমন উন্মনা হয়ে আছো কেন কবি? কোথা তব নব পুষ্প সাজ? বসন্ত এলে তো কবিরা নতুন নতুন পুষ্পের সাজে সেজে উঠে, তারা নতুন নতুন কবিতা লিখে, তোমার এমন বিষণ্ণ সাজ কেন? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া। পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি? তরি মানে হচ্ছে নৌকা, সময় বোঝাচ্ছে এখানে। অলকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? সময়টা কি হয়েছে? বেজেছে কি আগমনী গান? এই যে বসন্ত এসছে, আগমনী গান বেজেছে। গাছে গাছে ফুল কি ফুটেছে? দক্ষিণা সমীর কি তার গন্ধে আকুল হয়েছে? কবির অদ্ভুত প্রশ্ন। ডেকেছে কি সে আমারে? এই যে দক্ষিণা বাতাস আসছে, সে কি আমাকে ডেকেছে? শুনি নাই, রাখিনি সন্ধান। কি অদ্ভুত বিষণ্ণ একটা কথা, কোথাও কোনো অভিযোগ নেই। হ্যাঁ, শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, হ্যাঁ, ওগো কবি, রচিয়া লহনা যোগিতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। পাঠক উদ্গ্রীব হয়ে যাচ্ছে, কবিভক্ত উদ্গ্রীব হয়ে যাচ্ছে। সে বলছে, ওগো কবি, রচিয়া লহনা যোগিতি, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এ মোর মিনতি। আমি বসন্ত এসে গেছে, তুমি তাড়াতাড়ি কী করো, বসন্ত বন্দনা শুরু করো। আমি তোমার কণ্ঠে কী করতে চাই? বসন্ত বন্দনা শুনতে চাই, আমি মিনতি করছি। হ্যাঁ, কহিল সে মৃদু মধুস্বরে। কবি এবার মৃদু মধুস্বরে সে বলল, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া। হ্যাঁ, এবার না হোক, এবার বসন্তকে বরণ করার জন্য আমার গানটা এবার না হোক, আমি বরণ না হয় নাই করলাম। হ্যাঁ, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া। রহেনি, সে ভুলেনি তো, সে অভিমান করে কিন্তু ভুলে যায়নি। কে? বসন্ত। বসন্ত কী করেছে? রহিনী, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। এখন সে রয়ে যায়নি, অভিমান করে রয়ে যায়। আমি বসন্তকে বরণ করি নাই, তাতে কি হয়েছে? কিন্তু বসন্ত ঠিকই কী করেছে? ফাল্গুনকে স্মরণ করে সে চলে এসেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়? যদিও সে এসেছে তবু তুমি তারে করিলে। কবিভক্ত বলছে, যদিও সে এসছে কিন্তু তুমি তাকে কি করেছো? অবহেলা করেছো। হ্যাঁ, কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। এখন কবি বলছে, আমি বৃথা কেন? আমি কি করেছি? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? এখন আমি বন্দনা করি না তাই বলে থেকে ফুল ফোটা বন্ধ হয়নি তো, ফুল তো ফুটে গেছে। হ্যাঁ, ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লবিনী কি ঋতুর রাজন? এই যে পুষ্পের যে আরতি হয়েছে, আনন্দ হয়েছে, তারা কি ঋতুর রাজনকে, সময়কালটাকে স্পর্শ করেনি? তারা তো স্পর্শ করেছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি? মাধবী কুড়ির ফুল যে ফুটেছে সেটার বুকে কি গন্ধ নেই? গন্ধ আছে তো। করে নাই অর্ঘ্য বিরোচন? তারা তো অর্ঘ্য বিরোচন করেছে। অলি এসেছে, ভ্রমর এসছে, সবই তো এসছে। তাহলে তোমার আক্ষেপ কেন? হোক। এবার কবিভক্ত বলছে, হোক, সব কিছু হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?
তবু আমি জানতে চাই, আমি কবি ভক্ত, আমি জানতে চাই বসন্তের প্রতি তোমার এরকম তীব্র বিমুখতার কারণটা কি? হ্যাঁ, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কবিভক্ত বলছে যে উপেক্ষা করছো কেন কবি, ঋতুরাজকে কেন তুমি ব্যথা দিচ্ছ, আমি জানতে চাই। কহিল সে কাছে সরে আসি। কবি এবার কি করলো, কবি ভক্তের কাছে এগিয়ে এলো, এগিয়ে এসে সে বলল, কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। হ্যাঁ, কুহিলি উত্তরি তলে, কুয়াশার যে হিম শীতল, হ্যাঁ, কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী যে এসেছিল, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। শীত ঋতু যখন প্রকৃতিতে আসে তখন কি হয়, গাছপালা সব শূন্য হয়ে যায়, ফুল থাকে না, পাতা থাকে না। তারপর কি করেছে সে, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। সে কি করে আবার, সে মাঘের সন্ন্যাসী চলে যায়, সে পুষ্পশূন্য দিগন্তের পথে একাকী চলে যায়, রিক্ত হস্তে, শূন্য হাতে। রিক্ত মানে শূন্য, হস্তে মানে হাত, হ্যাঁ, শূন্য হাতে, সে কিছুই নেয় না। তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এখন কবির যে প্রিয়জন, স্বামী মারা গেছেন, এখন মানুষ মরে গেলে কি সাথে কি সব কিছু নিয়ে যায়? একজন মানুষ যখন তোমার প্রিয়জন, যে তোমার ঘরে আঙিনায় তোমার হৃদয় জুড়ে আছে, সব সময় আছে, তোমার সঙ্গে তোমার স্বপ্নের অংশীদার হচ্ছে, তোমার সুখ দুঃখের অংশীদার হচ্ছে, ভালোবাসার অংশীদার হচ্ছে, সে যখন চলে যায় সে কি কিছু নিয়ে যায়? কিছুই তো নিয়ে যায় না। কিন্তু যে বেঁচে থাকে তার কি হয়? সে স্মৃতির রোমন্থন করতে থাকে, সে মানুষটিকে কি করে, খালি তার মনে পড়ে, তাহারে পরে মনে। কবি প্রিয়জনকে হারিয়ে, তার প্রিয়জনকে হারিয়ে প্রকৃতির সঙ্গে একাকার করে তার প্রিয়জনের কথা ভাবছে। এখানে যে মাঘের সন্ন্যাসী তিনি বলেছেন, মাঘের সন্ন্যাসী এখানে শীত ঋতু, কিন্তু মাঘের সন্ন্যাসীর মতো যেন কবির প্রিয়জন কবিকে কি করেছে, ফেলে চলে গেছে। তো আমার মনে হয় তোমরা কবিতাটি আরও ভালো করে পড়বে। আজকে এই কবিতাটি তোমাদেরকে আমি আরও ভালো করে, মানে যে টিকা টিপ্পণীগুলো আছে এগুলো পড়লে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় তোমরা সবাই কবিতাটি পড়বে, টিকা টিপ্পণীগুলো পড়বে, পাঠ পরিচিতিটাও পড়বে। হ্যাঁ, তাহলে এই কবিতার নাটকীয়তা গুণ, নাট্যগুণ যে আছে, নাট্যগুণটা তোমরা বুঝতে পারবে। আমার মনে হয় প্রশ্নগুলো যে আসে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেওয়া সহজ এবং সার্থক হবে। আগামী ক্লাসে আমি হয়তো তোমাদের জন্য উপন্যাস নিয়ে আলোচনায় আসব। আমি চাই লাল সালু উপন্যাসটি তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে। আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে উপন্যাসের আলোচনায়। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে শুভেচ্ছা।